সুদানে এক ভয়াবহ বিপর্যয় ঘটে চলেছে, যা বিশ্বের চোখের প্রায় আড়ালে। চলুন আজ এই প্রায় ভুলে যাওয়া যুদ্ধের গভীরে যাওয়া যাক, বোঝার চেষ্টা করা যাক যে ঠিক কি ঘটছে সেখানে। এই যে কথাটা, এটা কোনো সাধারণ কথা না। এটা বলেছেন সেই সব মানবিক কর্মীরা যারা সুদানের দারফুর অঞ্চলে অক্টোবর 2025-এর ভয়াবহতা নিজের চোখে দেখেছেন। তাদের সমস্ত ভয় যেন সত্যি হয়ে ফিরে এসেছে। 2000 ভাবা যায়, এল ফাশের শহরটা আধা সামরিক বাহিনীর হাতে যাওয়ার পর মাত্র 3 দিনের মধ্যে 2000-এরও বেশি সাধারণ মানুষকে মেরে ফেলা হয়। মানে গণহত্যার যে মাত্রা, তা ছিল এক কথায় মর্মান্তিক। সহিংসতা ঠিক কতটা চরম পর্যায়ে পৌঁছেছিল তার একটা প্রমাণ দিই। মহাকাশ থেকে তোলা স্যাটেলাইটের ছবিতেও এই ব্যাপক হত্যাকাণ্ডের চিহ্ন ধরা পড়েছে। রক্তের দাগ এতটাই বিশাল যে মহাকাশ থেকেও স্পষ্ট। এটা মাটিতে ঘটে যাওয়া বীভৎসতার এক করুণ সাক্ষী হয়ে আছে। 26শে অক্টোবর এল ফাশেরের পতন। এটা শুধু একটা শহরের পতন ছিল না, এটা ছিল একটা ভয়ঙ্কর সংকেত। এই ঘটনাটা সুদানের নৃশংস গৃহযুদ্ধকে একটা নতুন, আরও ভয়াবহ দিকে নিয়ে যায়। বলা যেতে পারে এটা ছিল ধ্বংসের এক পরিকল্পিত অভিযান। আর এরপর যা ঘটেছিল সেটা কোনো হুট করে ঘটে যাওয়া বিশৃঙ্খল সহিংসতা ছিল না, বরং এলফাসের থেকে আসা রিপোর্টগুলো থেকে একটা পরিকল্পিত নৃশংসতার ছবিই কিন্তু পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন, ঘরে ঘরে ঢুকে গণহত্যা, যারা পালানোর চেষ্টা করছিল তাদের টার্গেট করে হামলা, এমনকি হাসপাতালের ভেতরেও হত্যাকাণ্ড। পুরোটাই ছিল একটা হিসাব করা ধ্বংসযজ্ঞ। প্রশ্নটা হলো, একটা দেশ কিভাবে নিজের মানুষের ওপরই এত নির্মম হয়ে উঠতে পারে? এর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে সেই দুই জেনারেলের দিকে, যাদের ক্ষমতার লোভ পুরো দেশটাকে একটা রণক্ষেত্রে পরিণত করেছে। তো একদিকে আছেন জেনারেল আল বুরহান, সুদানের সরকারি সশস্ত্র বাহিনীর প্রধান, আর অন্যদিকে জেনারেল হেমেদেতি, আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর নেতা। মজার ব্যাপার হল, এরাই কিন্তু একসময় অভ্যুত্থানে মিত্র ছিল, আর এখন সুদানের নিয়ন্ত্রণের জন্য তাদের এই তিক্ত লড়াই দেশটাকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। RSF-এর এই নৃশংসতার কারণ বুঝতে হলে তাদের ইতিহাসটা জানা খুব জরুরি। এই বাহিনীটা আসলে তৈরি হয়েছে জানজাউইদ মিলিশিয়াদের থেকে। এই জানজাউইদরাই কিন্তু 2000-এর দশকে দারফুরে গণহত্যা চালানোর জন্য কুখ্যাত ছিল। মানে সেই অন্ধকার ইতিহাসই আজকের এই জাতিগত বিদ্বেষমূলক কৌশলের পেছনে কাজ করছে। আজকের এই সহিংসতাটা যতটা ভয়ঙ্কর, ততটাই সত্যি যে এটা নতুন কিছু নয়। এটা আসলে সুদানের রক্তে লেখা ইতিহাসেরই একটা নতুন অধ্যায়, বিশ্বাসঘাতকতার এক অন্তহীন চক্র যা চলতেই থাকছে। এই টাইমলাইনটা দেখুন, 1956 স্বাধীনতা থেকে শুরু করে দারফরের গণহত্যা, আবার 2019-এর বিপ্লবের সেই আশা, আর তারপরেই আবার অভ্যুত্থান। সুদানের আধুনিক ইতিহাসটা আসলে সংঘাত আর ভেঙে যাওয়া প্রতিশ্রুতির এক চক্র। যখনই একটু আশার আলো দেখা গেছে, পরক্ষণেই তা আরও বেশি রক্তপাতে ডুবে গেছে। আর এই লড়াইটা কিন্তু শুধু সুদানের ভেতরের ব্যাপার নয়, এটা আন্তর্জাতিক স্বার্থের এক জটিল জালে আটকে গেছে। বাইরের অনেক শক্তিই নিজেদের লাভের জন্য এই আগুনে ঘি ঢালছে। ব্যাপারটা অনেকটা একটা ছোটখাটো বিশ্বযুদ্ধের মতো। একদিকে দেখুন সংযুক্ত আরব আমিরাত আর রাশিয়ার ওয়াগনার গ্রুপ। শোনা যায় তারা সোনা আর প্রভাব বিস্তারের জন্য RSF-কে অস্ত্র দিচ্ছে। আবার অন্যদিকে মিশর আর ইরান সমর্থন করছে সরকারি বাহিনীকে। প্রত্যেকেই নিজেদের কৌশলগত স্বার্থ হাসিল করতে চাইছে, আর এর দাম চুকাচ্ছে সুদানের সাধারণ মানুষ। সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হলো, মার্কিন গোয়েন্দারা নাকি আগে থেকেই জানত যে আমেরিকারই এক প্রধান মিত্র সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের নিষেধাজ্ঞা ভেঙে RSF-কে অস্ত্র দিচ্ছে। কিন্তু তারপরেও সেই সংযুক্ত আরব আমিরাতকেই শান্তি আলোচনার জন্য ডাকা হয়। এটা একটা খুব অস্বস্তিকর প্রশ্ন তুলে দেয়, তাই না? কূটনৈতিক সম্পর্ক কি মানুষের জীবনের চেয়েও বেশি দামি? এইসব ভূ-রাজনীতির খেলার পেছনে যে আসল মূল্যটা দিতে হচ্ছে, সেটা হল মানুষের জীবন। এই সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের মাত্রা আর তার প্রতি বিশ্বের এই আগ্লূষিত নীরবতা এক কথায় অকল্পনীয়। 1,20,00,000 সংখ্যাটা একবার ভাবুন। এতগুলো মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট। অথচ বিশ্বের বেশিরভাগ অংশেই এ নিয়ে চুপ।
আর ভয়াবহতাটা এখানেই শেষ নয়। আনুমানিক ৫ লক্ষেরও বেশি শিশু তারা অনাহারে মারা গেছে, কোনো অসুখে বা দুর্ঘটনায় নয়, স্রেফ খাবারের অভাবে। এই যুদ্ধ তাদের মুখের খাবারটুকুও কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক সাহায্য সেটাও শোচনীয়ভাবে কম। জাতিসংঘের $4.2 বিলিয়ন যে জরুরি তহবিল, তার অর্ধেকও জোগাড় হয়নি। আর তার উপর যারা সাহায্য নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই ত্রাণ কনভয়গুলোতে বোমা ফেলা হচ্ছে, ত্রাণকর্মীদের হত্যা করা হচ্ছে। তাহলে বিশ্বজুড়ে সেই ক্ষোভটা কোথায়? অন্যান্য সংকট নিয়ে যেমনটা দেখা যায়, সুদানের এই দুর্ভোগ নিয়ে তেমন কোনো হইচই নেই। জাতিসংঘের কোনো জরুরি বৈঠক নেই, বিশ্বজুড়ে কোনো প্রতিবাদ নেই। মনে হচ্ছে যখন সুদান মরছে, সে একাই মরছে। তাহলে বুঝতেই পারছেন, এল ফাশেরের পতনটা শুধু একটা শহরের পতনের ঘটনা নয়, এটা একটা গভীর ব্যর্থতার প্রতীক। এমন একটা আন্তর্জাতিক ব্যবস্থার ওপর কঠোর রায়, যে ব্যবস্থাটা আসলে এই ধরনের নৃশংসতা থামানোর জন্যই তৈরি হয়েছিল। রুয়ান্ডা আর বসনিয়ার গণহত্যার পর সারা বিশ্ব বলেছিল, আর কখনো নয়। রক্ষার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট বলে একটা নীতিও তৈরি হয়েছিল। কিন্তু সুদানের যুদ্ধ প্রমাণ করে দিচ্ছে যে সেই প্রতিশ্রুতি কতটা ফাঁপা। এখন প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক সম্প্রদায় কি আর সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে ভাবে? এল ফাশের থেকে যে উত্তরটা আসছে সেটা হলো না। আর সবচেয়ে হতাশজনক বিষয়টা কি জানেন? এই সব কিছুরই কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছিল। বিভিন্ন মানবিক সংস্থা, গোয়েন্দা সংস্থা সবাই মাসখানেক ধরে আসন্ন এই ভয়াবহতার ব্যাপারে সতর্ক করে আসছিল। কিন্তু সে সতর্ক বার্তাকে পাত্তা দেওয়া হয়নি। এই ব্যর্থতা আসলে আমাদের রাজনৈতিক সদিচ্ছা আর বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেয়। শেষ পর্যন্ত এটা আমাদের একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন ইতিহাস একদিন জিজ্ঞাসা করবে সুদানকে কে হত্যা করেছে, তখন আমরা কি এটা বলার সাহস রাখব যে এর জন্য আমরা সবাই দায়ী ছিলাম? এই প্রশ্নটা আমাদের এমন এক বিশ্বের নৈতিক দেউলিয়াপনার মুখোমুখি করে, যে বিশ্ব দেখেও না দেখার ভান করতে ভালোবাসে।